শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। বিএস টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। যে সমস্ত ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণীতে পড়ো এবং সেমিস্টার 3 পরীক্ষা দেবে এবং যাদের বায়োলজি রয়েছে তারা নিশ্চয়ই আমাদের যে ভিডিও লেসনগুলো রয়েছে সেগুলো ফলো করছো। ইতিমধ্যেই আমরা ক্লাস 12 এর 3টি ভিডিও লেসন আপলোড করেছি, তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা অবশ্যই সেগুলো ফলো করতে পারো। আজকে আমরা প্রথম চ্যাপ্টারের 4 নম্বর ভিডিও লেসনে কি আলোচনা করব না, ফরমেশন অফ মেল গ্যামেটোফাইট বা পুংলিঙ্গধরের উৎপত্তি কিভাবে হয়। এরপরে আমরা আলোচনা করব ফরমেশন অফ ফিমেল গ্যামেটোফাইট অর্থাৎ স্ত্রীলিঙ্গধর কিভাবে উৎপত্তি লাভ করে, এমব্রায়ো স্যাকের গঠন এবং ডাবল ফার্টিলাইজেশন, এই যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আজকের ভিডিও লেসনে আলোচনা করব। প্রথম চলে আসো ফরমেশন অফ মেল গ্যামেটোফাইট। আচ্ছা, মেল গ্যামেটোফাইট মানে হচ্ছে কি পুংলিঙ্গধর। এই পুংলিঙ্গধর কোথা থেকে উৎপত্তি লাভ করে? এই পুংলিঙ্গধরটা উৎপত্তি লাভ করে অ্যাকচুয়ালি কোথা থেকে না, পুং রেণু থেকে। তাহলে পুং রেণু কিসে পরিণত হয়? পুংলিঙ্গধরে পরিণত হয়। তো কিভাবে হয় প্রক্রিয়াটা চলো একটু দেখে নিই, আমরা বইয়ের পেজ থেকেই একদম সরাসরি পড়বো। প্রথমে চলে আসো, এই পুংলিঙ্গধরের উৎপত্তিকে বলা হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস বা পুংলিঙ্গধর উৎপাদন। যেটা বলছিলাম যে পুং রেণু বা পরাগ রেণু থেকেই প্রথম এই পুং গ্যামেটোফাইট বা মেল গ্যামেটোফাইট সৃষ্টি হয়। সংজ্ঞাতে চলে আসে যে পদ্ধতিতে পরাগরেণু মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়, কারণ পরাগরেণু অবশ্যই তোমরা জানো যে হ্যাপ্লয়েড হয়, এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি তৈরি করে না, পুং গ্যামেট তৈরি করে বা পুং গ্যামেটোফাইট তৈরি করে। এই প্রক্রিয়াটা কতগুলো ধাপে সম্পন্ন হয়, প্রথম চলে আসো একটার পর একটা ধাপ আমরা দেখে নেব। প্রথমে রয়েছে পরাগধানী থেকে নির্গত হওয়ার আগেই পরাগরেণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে একটি বড় নালী নিউক্লিয়াস বা নালী কোষ এবং একটি ক্ষুদ্রাকার জনন কোষ বা জনন কোষাধার নিউক্লিয়াসে পরিণত হয়। তার মানে আমরা যদি একটু ছবি দেখি তাহলে কি দেখতে পাবো না, যখন একটা পরাগরেণু নির্গত হচ্ছে পরাগধানী থেকে, চলো দেখে নিই ছবিটা। তাহলে প্রথম যখন ধরো একটা পরাগরেণু, এই হচ্ছে একটা পরাগরেণু, এই পরাগরেণু যখন পরাগধানী থেকে নির্গত হয় অবশ্যই তার মধ্যে একটা নিউক্লিয়াস তো ছিল, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। অর্থাৎ পরাগরেণুর মধ্যে এরকম, এটা তো অবশ্যই বাইরের স্তরটাকে তোমরা জানো এক্সাইন বলা হয়, এর মধ্যে একটা বৃহদাকার নিউক্লিয়াস থাকে এবং একটি ক্ষুদ্রাকার নিউক্লিয়াস থাকে, এবং যে ক্ষুদ্রাকার নিউক্লিয়াসটি থাকে সেটা একদম কোষ প্রাচীর সংলগ্ন থাকে। তাহলে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। অবশ্যই ক্ষুদ্রাকারটাকে বলা হয় জনন কোষ বা জনন কোষাধার নিউক্লিয়াস, তার মানে এই নিউক্লিয়াসটাকে আমরা কি বলবো, এই ক্ষুদ্রাকার নিউক্লিয়াসটাকে বলবো জনন কোষাধার নিউক্লিয়াস, জনন কোষাধার নিউক্লিয়াস বলা হয়। আর বৃহৎ আকৃতির যে নিউক্লিয়াসটা থাকে তাকে আমরা কি নিউক্লিয়াস বলছি, দেখো এখানে বৃহৎ আকৃতির নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস, তার মানে এটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। তাহলে দু ধরনের নিউক্লিয়াস তৈরি করছে, কোথায় না একটি পরাগরেণুর মধ্যে যখন পরাগধানী থেকে নির্গত হচ্ছে। এর পরের পর্যায়ে কি হয় না, কিছুক্ষণ পরেই এই জনন কোষটি কোষ প্রাচীর থেকে সরে আসে এবং মাকু আকৃতির নেয়। অলরেডি এটা কোষ প্রাচীরের সঙ্গে যুক্ত হয়েছিল। এর পরের ধাপে কি হয় না, এই জনন কোষ যেটা ছিল সেই জনন কোষটি কিন্তু এরকম ভাবে মাকু আকৃতি ধারণ করে, যেটা কি হয় না ওই কোষ প্রাচীর থেকে সরে আসে, আর নালী নিউক্লিয়াসটা যেভাবে ছিল সেই নালী নিউক্লিয়াসটা সেভাবে থাকে। এর পরবর্তী পর্যায়ে এই অবস্থায় পরাগধানী থেকে নির্গত হয়ে পরাগরেণু গর্ভমুণ্ডে পাতিত হয়। এবারে এই পরাগরেণুটা কি হবে না, পরবর্তী পর্যায়ে গর্ভমুণ্ডে পাতিত হবে। গর্ভমুণ্ডে যখন পাতিত হয়, একটু গঠনটা দেখো, এটা হচ্ছে ধরো গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ডে অনেক পরাগরেণু পাতিত হয়। এবারে যখনই এটা গর্ভমুণ্ডে, এটা গিয়ে গর্ভমুণ্ডে পাতিত হয়, আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখি, ধরো এটা পরাগরেণু, এই পরাগরেণু কি করলো না গর্ভমুণ্ডে পাতিত হচ্ছে। এর মধ্যে অলরেডি কি ছিল না, এর মধ্যে ইতিমধ্যেই আমরা কি দেখেছিলাম, দুটো নিউক্লিয়াস ছিল, একটা হচ্ছে জনন কোষাধার নিউক্লিয়াস আর একটা হচ্ছে বড় আকৃতির নালী নিউক্লিয়াস ছিল। এবারে এই যে
পরাগরেণু এই গর্ভমুণ্ড থেকে পুষ্টিরস সংগ্রহ করবে এবং ধীরে ধীরে এটা স্ফীত হয়ে যায়। স্ফীত হয়ে যাওয়ার পরে এর ইন্টাইন স্তর থেকে একটা নালী নির্গত হয়। এই নালীটাকে বলা হয় পরাগ নালী। এই নালীটাকে বলা হচ্ছে পোলেন টিউব বা পরাগ নালী। তার মানে এই পরাগ নালী নির্গত হচ্ছে। এবারে গর্ভমুণ্ড থেকে জল পুষ্টিরস সংগ্রহ করার পর পরাগরেণু অঙ্কুরিত হয় এবং ওই যে জার্ম পোর দিয়ে প্রোটোপ্লাজম সহ বর্ধিত হয়ে কি তৈরি করে, পরাগ নালী তৈরি করে, যেটা বললাম। পরাগ নালী তৈরি করার পরে এই পরাগ নালী গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করে এবং ক্রমাগত দীর্ঘ হয় এবং এর অগ্রভাগটি তোমার নালিকা কোষ দ্বারা আবৃত থাকে। তার মানে কি হচ্ছে, একদম পরের স্লাইডে একটু যদি আমরা ছবিটা দেখি, তার মানে ধরে নাও যে এটা একটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড এবং তার সঙ্গে রয়েছে গর্ভদণ্ড, আর গর্ভদণ্ডের একদম শেষ প্রান্ত থাকে একটা ওভারি বা গর্ভাশয়। ওভারি বা গর্ভাশয়। এবারে যখন পরাগ নালীটা এর মধ্যে স্থানান্তরিত হয়, পরাগ নালী স্থানান্তরিত হওয়ার পরে এ পুষ্টিরস সংগ্রহ করলো। পুষ্টিরস সংগ্রহ করার পরে এর যে ইন্টাইন স্তরটা রয়েছে, সেই ইন্টাইন স্তর থেকে যেটা বললাম যে নালীটা নির্গত হয়, যাকে বলা হয় পরাগ নালী। এটা তো পরাগ নালী একটু আগেই বললাম, এটা হচ্ছে পরাগ নালী। এই পরাগ নালী যখন নির্গত হয় এবং সঙ্গে সঙ্গে এর মধ্যে নিউক্লিয়াসটাও নির্গত হয় এবং নিচের দিকে কি রয়েছে না, নিচের দিকে অবশ্যই রয়েছে ওভিউল এবং ওভিউলের মধ্যে রয়েছে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এবং এই পরাগ নালী যখন নির্গত হয়েছে, এই পরাগ নালীর ঠিক অগ্রভাগে কি থাকে না, বৃহৎ আকৃতির নালিকা নিউক্লিয়াসটা থাকে এবং তার ঠিক পরে থাকে জনন কোষাধার কোষ। এটা হচ্ছে কি না, জনন কোষাধার কোষ। জনন কোষাধার কোষ বলা হয় বা নিউক্লিয়াস বলা হয়, এটা থাকে। এবার এই পরাগ নালী ধীরে ধীরে অগ্রসর হয় কার দিকে না, এমব্রায়ো স্যাকের দিকে অগ্রসর হবে এবং এই এমব্রায়ো স্যাকের মধ্যে পরাগ নালীটা প্রবেশ করবে এবং তার একদম অগ্রভাগে নালী নিউক্লিয়াসটা থাকে এবং নালী নিউক্লিয়াসটা ধীরে ধীরে ডিজেনারেট হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে জনন কোষাধার কোষটা থাকে, এই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি কি তৈরি করে না, দুটি পুং গ্যামেট তৈরি করে। পুং গ্যামেট তৈরি করে। এইভাবে একটি পরাগ রেণুর মধ্যে থাকা নিউক্লিয়াস বিভাজিত হয়ে পরাগ রেণু থেকে কি তৈরি হলো, পুং গ্যামেট তৈরি হলো। এই প্রক্রিয়াটাকে বলা হয় ফরমেশন অফ মেল গ্যামেটোফাইট বা মেল গ্যামেটোজেনেসিস বা মাইক্রো গ্যামেটোজেনেসিস আমরা বলতে পারি। দেখো এই কথাই লেখা আছে, পরবর্তী পর্যায়ে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পুং নিউক্লিয়াস গঠন করে, যাকে আমরা পুং জনন কোষ বা পুং গ্যামেট বলবো। এবং নিষেকের আগে নালিকা নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, যেটা অবশ্যই বললাম, যেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কারণ এর তেমন কোনো ভূমিকা নেই, আর এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। বাকি ওই যে পুং গ্যামেট বা পুং জনন কোষ যেটা থাকে, সেটা কিন্তু এই ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে যায় এবং ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করার পর পরবর্তীকালে যখন ডাবল ফার্টিলাইজেশন আমরা পড়াবো, তখন বুঝতে পারবে যে তখন এই দুটো যে পুং জনন কোষ রয়েছে, পুং জনন কোষ একটা হচ্ছে অবশ্যই ডিম্বাণুকে নিষিক্ত করে, যাকে বলা হয় সিনগ্যামি, আর একটা নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে দিয়ে কি তৈরি, যেটাকে বলা হয় কি ট্রিপল ফিউশন বা ত্রৈধ মিলন। এবং এর মাধ্যমে দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে অবশ্যই জাইগোট তৈরি হবে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে, আর ওই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যখন পুং গ্যামেট মিলিত হবে তখন স্ত্রীয়েন শস্য নিউক্লিয়াস গঠিত হবে। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা, অর্থাৎ যাকে বলা হয় ফরমেশন অফ মেল গ্যামেটোফাইট বা মাইক্রো গ্যামেটোজেনেসিস। আশা করি মাইক্রো গ্যামেটোজেনেসিস তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পড়বো ফরমেশন অফ ফিমেল গ্যামেটোফাইট, অর্থাৎ স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি। স্ত্রীলিঙ্গধর কোথা থেকে উৎপত্তি লাভ করে না, স্ত্রীলিঙ্গধর উৎপত্তি লাভ করে স্ত্রী রেণু বা মেগাস্পোর থেকে। এটা হচ্ছে স্ত্রী রেণু। এই স্ত্রী রেণু থেকে ধীরে ধীরে কিসে পরিণত হয় না, স্ত্রী গ্যামেটোফাইট বা লিঙ্গধরে পরিণত হচ্ছে। তাহলে স্ত্রী রেণু হচ্ছে ফার্স্ট কোষ। এবার এই স্ত্রী রেণুটা বিভাজিত হয়ে, প্রথম স্ত্রী রেণু বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তার মানে দেখো একদম যেটা বলছিলাম যে স্ত্রী রেণু হলো স্ত্রীলিঙ্গধরের প্রথম কোষ,
এই যে স্ত্রী রেণুটি ক্রমশ আয়তনে বৃদ্ধি পেতে থাকে এবং সেটির নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করলো এবং নিউক্লিয়াস দুটি স্ত্রী রেণুর দুই মেরু প্রান্তে অবস্থান করে। ঠিক এইভাবে অ্যাকচুয়ালি এটা মেরু প্রান্তের দিকে অবস্থান করবে, দুটি মেরুর দিকে অবস্থান করবে স্ত্রী রেণুগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এইভাবে দুটো স্ত্রী রেণুতে পরিণত হলো, দুটো কোষে পরিণত হলো। এরপরে কি হয় দেখো না, এর পরবর্তী পর্যায়ে যে মেরু প্রান্তে অবস্থানকারী নিউক্লিয়াস দুটি পুনরায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি নিউক্লিয়াস গঠন করে এবং প্রতিটি নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস গঠন করে। তার মানে কি হলো, যে দুটো ছিল, দুটো থেকে এখানে আবার 4টি তৈরি হবে এবং এই 4টি থেকে মোট 8টি নিউক্লিয়াস এইভাবে তৈরি হবে। তার মানে কতবার মাইটোসিস হলো, 3বার মাইটোসিস ঘটলো। প্রথম একটা থেকে দুটো প্রান্তে দুটো যাবে, তারপরে আবার বিভাজিত হবে দুটো থেকে 4টা এবং 4টা থেকে এরকম 8টি নিউক্লিয়াস তৈরি হলো। এরপরে 8টি নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণস্থলীর 4টি নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে এবং 4টি ডিম্বক মূলের দিকে। তার মানে এটা যদি আমি ডিম্বক ভাবি, তাহলে এটাকে যদি আমরা ডিম্বক রন্ধ্র ধরি, কারণ এখানে ইন্টিগুমেন্ট গুলো থাকে, এরকম ইন্টিগুমেন্ট বা ডিম্বক আবরণী, অবশ্যই তার ভিতরে নিউসেলাস থাকে। এগুলো ডিম্বকের গঠনটা তোমরা অলরেডি পড়েছো, যেখানে এই যে নিউসেলাস টিস্যুগুলো থাকে তার মধ্যে অবশ্যই ভ্রূণস্থলী। এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, এই সাইডটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র এবং এই সাইডটাকে বলা হয় চালাজা প্রান্ত বা যাকে বলা হয় ডিম্বক মূল। তো এই ডিম্বক রন্ধ্রের দিকে 8টি, এইভাবে ডিম্বক রন্ধ্রের দিকে মোট 4টি এবং ডিম্বক মূলের দিকে 4টি, মোট 8টি নিউক্লিয়াস এইভাবে ভ্রূণস্থলীর মধ্যে অবস্থান করে। এরপরে উভয় মেরুর 4টি নিউক্লিয়াস থেকে একটি করে ভ্রূণস্থলীর একদম কেন্দ্রে উপনীত হয় এবং মেরুবর্তী নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস বলা হয়, পরস্পর মিলিত হয়ে ডিপ্লয়েড নির্ণিত নিউক্লিয়াস তৈরি করে। তার মানে এর পরবর্তী পর্যায়ে কি হয় না, এই যে ভ্রূণস্থলীর মধ্যে উপরের দিকে অবশ্যই 3টা এরকম ভাবে 3টি নিউক্লিয়াস থাকে, ডিম্বক মূলের দিকে 3টি নিউক্লিয়াস থাকে, 3টি নিউক্লিয়াস এবং এই 3টি নিউক্লিয়াস এবং আরেকটি নিউক্লিয়াস একদম মাঝখানে চলে আসে, এই 4টার মধ্যে 3টি, এদিকেও 3টি এরকম ভাবে অবস্থান করছে এবং আরেকটি নিউক্লিয়াস মাঝখানে চলে আসে। তাহলে মাঝখানে দুটো নিউক্লিয়াস n+n যুক্ত হয়ে কি তৈরি করলো, এটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস তৈরি করলো। নির্ণিত, এটাকে বলা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস তৈরি করলো। এবারে তার মানে দুটো পোলের দিকে অর্থাৎ মাইক্রোপাইলের দিকে 3টি এবং চালাজা প্রান্তের দিকে 3টি থাকে। এর পরবর্তী ধাপে কি ঘটে দেখো, এর পরবর্তী ধাপে আমরা এই মাইক্রোপাইলের দিকে যে 3টি বৃহৎ আকৃতির নিউক্লিয়াসকে দেখছি, তার মধ্যে একটা বড় রকমের নিউক্লিয়াস থাকে যাকে আমরা বলছি কি ডিম্বাণু বা এগ, এটাকে আমরা বলছি এগ বা ডিম্বাণু, এবং দুটো থাকে সিনার্জিড বা সহকারী কোষ। এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে সিনার্জিড বা সহকারী কোষ। এগ এবং সিনার্জিডকে একত্রে বলা হয় এগ অ্যাপারেটাস বা আমরা বাংলায় বললে বলবো গর্ভযন্ত্র। তার মানে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস কি না, মাইক্রোপাইল প্রান্তের দিকে একটি বড় ডিম্বাণু এবং দুটো সহকারী কোষ একত্রিত হয়ে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস তৈরি করে। মাঝখানে তো বললাম ডেফিনিট নিউক্লিয়াস রয়েছে এবং এদিকে 3টি কি থাকে, অ্যান্টিপোডা, সমান আকৃতি বিশিষ্ট অ্যান্টিপোডাল সেল বা যাকে বলা হয় প্রতিপাদ নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস অবস্থান করে। তার মানে মোট 8টি নিউক্লিয়াসের বিন্যাস হলো এইভাবে। এবারে এই নিউক্লিয়াসগুলো কিসে পরিণত হয়, কোষে পরিণত হয়। এখানে যে 3টা কোষে রূপান্তরিত হবে এবং 3টি এই প্রতিপাদ কোষের চারিদিকে এইভাবে আবরণী সৃষ্টি হয়ে 3টি কোষ, 3টি কোষে পরিণত হয়। এটা হচ্ছে 3টি কোষে পরিণত হয়, এটাকে বলা হয় প্রতিপাদ কোষ। এখানে যেটা সিনার্জিড ছিল, সিনার্জিডের চারিদিকে এইভাবে আবরণী বেষ্টিত হয়ে এবং এগ বা ডিম্বাণুর চারিদিকে আবরণী বেষ্টিত হয়ে 3টা কোষ তৈরি করলো, 3টা কোষে পরিণত হলো। তারপরে টোটাল এদিকে 3টা, এদিকে 3টা, 6টা কোষ হলো। মাঝখানে যে বিস্তীর্ণ এই অংশটা রয়েছে, এই অংশটাই কিন্তু সমস্ত যে উপাদান রয়েছে সেগুলোকে নিয়ে এইভাবে
একটি বৃহৎ আকৃতির কোষ তৈরি করে, যে কোষে দুটি নিউক্লিয়াস রয়েছে কিন্তু কোষ একটি। তার মানে টোটাল আমি ভ্রূণস্থলীর মধ্যে যদি দেখি তাহলে কোষ কয়টা, উপরের দিকে অর্থাৎ মাইক্রোপাইলের দিকে 3টি কোষ, এদিকে 3টি কোষ, এদিকে 3টি কোষ, তাহলে 6টা, এবং মাঝখানে একটি কোষ, তার মানে টোটাল 7টি কোষ থাকে, তার মানে 7 সেল। বাট নিউক্লিয়াস কয়টা, উপরের দিকে 3টি নিউক্লিয়াস, নিচের দিকে 3টি, এবং মাঝখানে 2টি নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াস যদি দেখি তার মানে নিউক্লিয়াস রয়েছে 8টি নিউক্লিয়াস এবং 7টি কোষ। তার মানে আমরা যদি ভ্রূণস্থলীর স্ট্রাকচার দেখি তার মানে ভ্রূণস্থলী হচ্ছে 7 সেল বাট 8 নিউক্লিয়েটেড, 8টি নিউক্লিয়াস বিশিষ্ট এবং 7টি কোষ বিশিষ্ট হয়ে থাকে। এইভাবে স্ত্রী রেণু থেকে কি তৈরি হয় না, ডিম্বাণু তৈরি হলো, যা পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ওই মেগা গ্যামেটোজেনেসিস, এবং এই যে উৎপত্তির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফরমেশন অফ ফিমেল গ্যামেটোফাইট বলা হয়। এই দুটো প্রক্রিয়া আশা করি বোঝা গেছে। এবারে চলে আসো আমরা একবার দেখে নেব যে এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার, ভ্রূণস্থলীর স্ট্রাকচার। ভ্রূণস্থলীর স্ট্রাকচার তো অলরেডি কম বেশি আলোচনা হয়েছে, আরেকবার বলে দিচ্ছি যে গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইট হলো ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এই ভ্রূণস্থলীর তোমার ডিম্বাকার কোষ বিশিষ্ট, অবশ্যই হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, কারণ এর মধ্যে যে নিউক্লিয়াস গুলো থাকে প্রত্যেকটি হচ্ছে হ্যাপ্লয়েড, এবং তার চারিদিকে কি থাকে, ভ্রূণ পোষক কলা থাকে। তার মানে একবার যদি আমরা ভ্রূণস্থলীর গঠনটা আরেকবার দেখি তাহলে কি দেখতে পাবো না, তোমাদের বইতে যেভাবে রয়েছে, ধরো এটা হচ্ছে একটা এমব্রায়ো স্যাক, যেটা আমি সবুজ রঙের কালার দিয়ে আঁকছি, এবং এই এমব্রায়ো স্যাকের মধ্যে অবশ্যই তোমার কতগুলো না 7টি কোষ থাকে, একটি এক বা ডিম্বাণু, এবং 2টি কি থাকে না সিনারজিড থাকে, তার দুদিকে 2টি কি অবস্থান করে, সিনারজিড অবস্থান করে। এটা একটা সিনারজিড। আচ্ছা, একটাকে আমি উল্টো দিকে আঁকি, তোমাদের বইতে যেভাবে রয়েছে যে এই দিকে একটা বড় আকৃতির এক, এটা হচ্ছে এক বা ডিম্বাণু, এক, তার দুদিকে 2টো কি থাকে না, দুদিকে থাকে সিনারজিড। এগুলো হচ্ছে সিনারজিড বা সহকারী কোষ, এগুলো হচ্ছে সিনারজিড বা সহকারী কোষ। এদেরকে একত্রে বলা হয় এগ অ্যাপারেটাস, এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। এবং ঠিক অপোজিট সাইডে কি দেখতে পাবো আমরা, 3টি সমান আকৃতি বিশিষ্ট কোষ, সেগুলোকে বলা হয় অ্যান্টিপোডাল সেল, এগুলোকে বলা হয় অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ নিউক্লিয়াস। এবং মাঝখানে, ঠিক একদম মাঝখানে কি দেখতে পাবো না, 2টি নিউক্লিয়াস সহ একটি কোষ গঠিত হয়, যাকে বলা হয়, নিউক্লিয়াসগুলোকে বলা হয় নির্মিত নিউক্লিয়াস, আর সম্পূর্ণ কোষটাকে বলা হয় তোমার ডেফিনিট সেল। এবারে এটা হচ্ছে এমব্রায়ো স্যাক। এর চারিদিকে কি থাকে না, চারিদিকে ভ্রূণ পোষক কলাগুলো থাকে, এর চারিদিকে নিউসেলাস বা এরকম ভাবে ভ্রূণ পোষক কলা অবস্থান করে, যেটা এই এমব্রায়ো স্যাকের মধ্যে যে সমস্ত কোষগুলো রয়েছে তাকে অবশ্যই পুষ্টি প্রদান করে। এবং এর চারিদিকে যে আবরণ থাকে সেই আবরণটাকে আমরা কি বলছি, সেই আবরণটাকে বলা হচ্ছে ইন্টিগুমেন্ট। এই আবরণটাকে আমরা বলছি ইন্টিগুমেন্ট। এগুলো হচ্ছে ইনার ইন্টিগুমেন্ট বা অন্তঃস্থ আবরণ বা অন্ত আবরণ, এবং বাইরের দিকে থাকবে আউটার ইন্টিগুমেন্ট বা বহির আবরণ। এবং এই অংশটা যে অংশের সঙ্গে যুক্ত থাকে সেই অংশটাকে বলা হচ্ছে হাইলাম, এটাকে বলা হচ্ছে হাইলাম বা ডিম্বক নাভি। তাহলে কি কি অংশ দেখতে পাচ্ছি আমরা এইখানে, যদি আমরা দেখি তাহলে একটি এক বা ডিম্বাণু, আচ্ছা ডিম্বক যেটা আছে, তারপর 2টো সহকারী কোষ, আর কি দেখতে পাবো আমরা না, এই সহকারী কোষের মাঝে তো অবশ্যই পোলার নিউক্লিয়াস রয়েছে, ওইদিকে প্রতিপাদক কোষ সমষ্টি রয়েছে। এবারে এর চারিদিকে এই যে আবরণ,
আউটার ইনটিগুমেন্ট এবং ইনার ইনটিগুমেন্ট এরকম ভাবে অবস্থান করে। নেক্সট আমরা যে গঠনটা দেখব সেটা হচ্ছে এই যে সিনার্জিড আছে, সহকারী কোষ আছে, এই সহকারী কোষের মধ্যে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন কিছু থাকে, এগুলোকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। এটাকে বলা হয় কি? ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ফিলিফর্ম অ্যাপারেটাস অর্থাৎ যখন ওই ডিম্বক নালী যেটা আসে তখন এই ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে, ডিম্বনালী বলছি সরি, পরাগনালী যখন আসে তখন এই ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে কিন্তু এর মধ্যে প্রবেশ করে। পরাগনালীটা যখন এর মধ্যে আসে দুটি পুং গ্যামেট নিয়ে, তখন এই ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে এর মধ্যে প্রবেশ করে এবং এই পুং গ্যামেট দুটি একটা অবশ্যই নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে আর একটা এই যে ডিম্বাণু রয়েছে যেটা, সেই ডিম্বাণু বা এগের সঙ্গে মিলিত হয়, দিয়ে ডাবল ফার্টিলাইজেশন ঘটায়। এই হচ্ছে একটা ভ্রূণস্থলীর গঠন। তার মানে ভ্রূণস্থলীর গঠনটা আশা করি বোঝা গেছে। এবারে ভ্রূণস্থলীর উৎপত্তি কোথা থেকে হয়? তিন ভাবে হতে পারে। মনস্পরিক প্রকার মানে কি? যখন একটি মাত্র মেগাস্পোর অর্থাৎ একটি স্ত্রী রেণু থেকে একটি ভ্রূণস্থলী তৈরি হলে তখন তাকে বলা হয় মনস্পরিক প্রকার। বাইস্পরিক প্রকার কি না, এই প্রকার ভ্রূণস্থলী দুটি মেগাস্পোর থেকে সৃষ্টি হয়। যেরকম পেঁয়াজের ক্ষেত্রে, এলিয়াম সেপার ক্ষেত্রে লক্ষ্য করা যায় দুটি মেগাস্পোর থেকে একটা এমব্রায়োসাক তৈরি হচ্ছে, তখন বাইস্পরিক। আর টেট্রাস্পোরিক মানে হচ্ছে যখন চারটি মেগাস্পোরই যখন গ্যামেটোফাইট তৈরি করে তখন তাকে বলা হচ্ছে টেট্রাস্পোরিক এমব্রায়োসাক, যেরকম অ্যাডোক্সার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তার মানে এই হচ্ছে টোটাল তোমাদের যে স্ট্রাকচার, কিসের স্ট্রাকচার না এমব্রায়োসাকের স্ট্রাকচার। আশা করি এমব্রায়োসাকের স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে আসো নিষেক প্রক্রিয়া আমরা পড়বো, নিষেক বা ফার্টিলাইজেশন। এই নিষেক বা ফার্টিলাইজেশন এটা গুরুত্বপূর্ণ এবং উদ্ভিদের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে নিষেকটা হয় সেটা হচ্ছে দ্বি নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এই ডাবল ফার্টিলাইজেশন কি না, ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে দুটো ফার্টিলাইজেশন ঘটবে। কি কি দুটো ফার্টিলাইজেশন ঘটছে না, একটা হচ্ছে হ্যাপ্লয়েড ডিম্বাণুর সঙ্গে পুংজনন কোষ বা পুংগ্যামেটের মিলন ঘটলো। এই প্রক্রিয়াটাকে বলা হয় সিনগ্যামি। এটাকে বলা হচ্ছে সিনগ্যামি, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন, এটাকে সিনগ্যামেট। এবং এর ফলে কি হবে? 2n জাইগোট উৎপন্ন হবে, জাইগোট উৎপন্ন হবে। আর একটা হচ্ছে অলরেডি ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াস ছিল, তার সঙ্গে একটা পুংগ্যামেট মিলিত হলে তখন তাকে বলা হয় ট্রিপল ফিউশন। তখন তাকে বলা হয় কি? ট্রিপল ফিউশন। এই ট্রিপল ফিউশন যে প্রক্রিয়াটা, এখানে অবশ্যই 2n আর n যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? 3n শস্য নিউক্লিয়াস, 3n শস্য নিউক্লিয়াস গঠিত হচ্ছে। এই হলো ডাবল ফার্টিলাইজেশন। পুরো প্রক্রিয়াটা একবার দেখে নেব যে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। এবারে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া যখন আমরা পড়বো অবশ্যই এমব্রায়োসাকের গঠন জানতে হবে, বা এমব্রায়োসাকের গঠনটা এক্ষুনি আলোচনা করলাম। পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, অর্থাৎ পরাগ সংযোগ ঘটে। তার মানে একদম প্রাথমিকভাবে কি ঘটনাটা ঘটে দেখো। প্রথমে চলে আসি একদম একটি স্ত্রী স্তবকের গঠন, যেখানে অবস্থান করে গর্ভমুণ্ড বা এটাকে আমরা বলছি স্টিগমা। স্টিগমার পরে চলে আসি, এটা হচ্ছে গর্ভদণ্ড। গর্ভদণ্ডের শেষ প্রান্তটা হচ্ছে একটা ডিম্বাশয় থাকে, তার মানে এটা হলো স্টিগমা। স্টিগমা এটা কি স্টাইল, অর্থাৎ গর্ভদণ্ড, এবং এটা ওভারি বা গর্ভাশয়। এবার এই ওভারির মধ্যে কি অবস্থান করছে? এর মধ্যে এমব্রায়োসাক, এবং এখানে আশা করি ছবিটা দেখতে হবে, এর মধ্যে এইভাবে এমব্রায়োসাক অবস্থান করছে। এমব্রায়োসাকটা কি না, এর মধ্যে এরকম একটা গঠন লক্ষ্য করা যায় যেটাকে বলা হচ্ছে এমব্রায়োসাক বা ভ্রূণস্থলী। এবং ভ্রূণস্থলীর চারিদিকে আবরণ থাকে। ভ্রূণস্থলীর আবরণ এর চারিদিকে অবশ্যই নিউসেরাস টিস্যু, এক্ষুনি গঠনটা পড়লাম আমরা এমব্রায়োসাকের গঠন।
এর চারিদিকে এইভাবে নিউক্লিয়াস থাকে, অর্থাৎ যেটা পুষ্টি প্রদান করে, এবং তার বাইরের দিকে দুটো ইন্টিগুমেন্ট থাকে। কি? ইনার ইন্টিগুমেন্ট, এইভাবে ইনার ইন্টিগুমেন্ট, আর একটা হচ্ছে ডেফিনেটলি আউটার ইন্টিগুমেন্ট থাকে এইভাবে, ইনারের পরে হচ্ছে আউটার ইন্টিগুমেন্ট। এবারে ভ্রূণস্থলীর মধ্যে এক্ষুনি বললাম যে মোট কতগুলো নিউক্লিয়াস থাকে। এর মধ্যে ওই ডিম্বক রন্ধ্রের দিকে একটা বড় নিউক্লিয়াস থাকে যাকে বলা হয় এগ। এগ ছাড়া আর কি রয়েছে? দুদিকে দুটো সহকারী কোষ রয়েছে, দুদিকে দুটো আমরা কি দেখতে পাবো? এরকম সহকারী কোষ দেখতে পাবো, যাকে বলা হয় সিনার্জিড। সিনার্জিড। এবং তার অপোজিট সাইডে তিনটি একই প্রকার কোষ থাকে, তাকে বলা হয়, যেটা চালা যায় প্রান্তর দিকে, সেটাকে বলা হয় অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক নিউক্লিয়াস। এবং মাঝখানে কি থাকে? না মাঝখানে থাকে ডেফিনিট নিউক্লিয়াস, একজোড়া নিউক্লিয়াস, যেটাকে বলা হয় ডেফিনিট নিউক্লিয়াস, বা আমরা পোলার নিউক্লিয়াসও বলতে পারি, বা বাংলায় বললে নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস অবস্থান করে। এবারে সাধারণত কি হয় না, একটা পরাগরেণু এলো, পরাগরেণু পরাগ মিলনের মাধ্যমে অসংখ্য পরাগরেণু স্থানান্তরিত হয়। এদের মধ্যে একটি পরাগরেণু যেটা একদম পরিণতি লাভ করার পরে কি হয়, পুষ্টিরস সংগ্রহ করে, তারপরে এর যে ইন্টাইন স্তরটা আছে সেটা রেণুরন্ধ্রের মধ্য দিয়ে এরকম একটা নালিকা নির্গত হয়, যাকে বলা হচ্ছে কি? টিউব। অবশ্যই পরাগ নালী বা পোলেন টিউব, এটাকে কি বলা হচ্ছে? পরাগ নালী বা পোলেন টিউব এরকম নির্গত হচ্ছে। তাহলে পুরো প্রক্রিয়াটা যেটা বলছি, একটা ধাপের একটা একটা ধাপ আমরা দেখে নিই। প্রথম হচ্ছে কি হয় না, পরাগ যোগের পর পরাগরেণু থেকে পরাগ নালী নির্গত হয়ে গর্ভদণ্ডের মধ্য দিয়ে বিস্তৃতি লাভ করে। গর্ভদণ্ডের মধ্য দিয়ে বিস্তৃতি লাভ করলে এইভাবে গর্ভদণ্ডের মধ্য দিয়ে এটা বিস্তৃতি লাভ করলো। এবং পরাগনালীর মধ্যে দুটি পুং জননকোষ বা পুং গ্যামেট থাকে, একটু আগেই আলোচনা করলাম যখন এর মধ্যে কি হয় না, দুটি পুং গ্যামেট। আচ্ছা, এটা একটু এর মধ্যে, আচ্ছা যদি আমি এটা একটু মুছে গেল, এটা দেখে নিই। এটা ছিল গর্ভমুণ্ড। তার মানে এর মধ্যে যখন পরাগ নালীটা ধীরে ধীরে প্রবেশ করছে, এই পরাগ নালীটা যখন যায় তখন তার মধ্যে অবশ্যই অগ্রভাগের দিকে নালী নিউক্লিয়াস, এবং এখানে দুটো কিন্তু পুং গ্যামেট তৈরি হয়। এগুলো হচ্ছে পুং গ্যামেট। পুং গ্যামেট তৈরি হয়। এবং এই পরাগ নালীটা ধীরে ধীরে কোথায় প্রবেশ করে না, এই ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে। এবং ভ্রূণস্থলীর মধ্যে তিন ভাবে প্রবেশ করতে পারে। যদি ভ্রূণস্থলীর মাইক্রোপাইল এন্ড দিয়ে প্রবেশ করে, অর্থাৎ ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হয় পোরোগ্যামি। তখন তাকে বলা হয় পোরোগ্যামি। যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে, এই যে যদি এই রকম সাইড দিয়ে চালাজা প্রান্ত দিয়ে প্রবেশ করে, তখন তাকে বলা হবে চালাজোগ্যামি। আর যদি ডিম্বত্বক দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হবে কি? মেসোগ্যামি। তাহলে তিন ভাবে হয়, পোরোগ্যামি, চালাজোগ্যামি ও মেসোগ্যামি। তাহলে এটা পোরোগ্যামি ঘটলো, অর্থাৎ এই যে পুং গ্যামেট দুটো এর মধ্যে প্রবেশ করে গেল। দুটো পুং গ্যামেট প্রবেশ করলে দুটো ঘটনা ঘটে। কি কি দুটো ঘটনা ঘটে না, এক নম্বর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি না, এক ঘটনা হচ্ছে দুটোই ফার্টিলাইজেশন ঘটে। প্রথম হচ্ছে সিনগ্যামি। সিনগ্যামিটা কি? সিনগ্যামি হচ্ছে হ্যাপ্লয়েড ডিম্বাণু সঙ্গে হ্যাপ্লয়েড পুং গ্যামেট, একটা পুং গ্যামেটের মিলন, ফলে দুটো একত্রিত হয়ে 2n জাইগোট তৈরি করলো। 2n জাইগোট তৈরি করে, এই যে এইটা, এই অংশে এটা হচ্ছে 2n জাইগোট তৈরি হয়ে যাচ্ছে। আর মাঝে ছিল কি না, পোলার নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস, যেটা ডিপ্লয়েড ছিল, তার সঙ্গে পুং গ্যামেট যুক্ত হয়ে গেলে তখন যেটা ঘটে সেটা হচ্ছে ত্রৈধ মিডল বা ট্রিপল ফিউশন। তাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন কি না, মাঝখানে কি ছিল? 2n পোলার নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস,
তার সঙ্গে কে যুক্ত হলো, এর সঙ্গে যুক্ত হলো হ্যাপ্লয়েড একটি পুং গ্যামেট, কারণ একটা পুং গ্যামেট অলরেডি কার সঙ্গে মিলিত হয়েছিল, একটা পুং গ্যামেট মিলিত হয়েছিল এগ বা ডিম্বাণুর সঙ্গে, আর একটা ছিল সেটা নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হলো। তাহলে 2n নির্ণীত নিউক্লিয়াস এবং হ্যাপ্লয়েড পুং গ্যামেট মিলিত হয়ে 3n কি তৈরি করলো, এটা না 3n শস্য নিউক্লিয়াস তৈরি করে। এইভাবে দুটো ঘটনা একসঙ্গে ঘটে, একটা হচ্ছে জাইগোট তৈরি হলো, আর সেই জাইগোট পরবর্তীকালে এমব্রায়োজেনেসিস প্রক্রিয়ায় ভ্রূণ তৈরি হবে, আর শস্য নিউক্লিয়াসটা শস্য তৈরি করবে। তারপরে এর পরবর্তী ধাপে আমরা কি দেখতে পাবো না, যে জাইগোটটা তৈরি হলো, যে 2n জাইগোট তৈরি হলো, যেটাকে আমরা জাইগোট বলছি, এটা পরবর্তীকালে এমব্রায়োতে পরিণত হবে, অর্থাৎ ভ্রূণে পরিণত হবে, ভ্রূণ বা এমব্রায়োতে পরিণত হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় এমব্রায়োজেনেসিস, এমব্রায়োজেনেসিস। আর বাকি 3n কি শস্য নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস যেটা আছে সেটা কিসে পরিণত হলো, অবশ্যই শস্যে পরিণত হবে। এই জন্য সপুষ্পক উদ্ভিদের শস্য সবসময় 3n হয়ে থাকে। এই হলো ডাবল ফার্টিলাইজেশন। আরেকবার পুরো প্রক্রিয়াটা তুমি বই থেকে দেখে নি, যেটা বলছিলাম যে প্রথম ওই পরাগনালী যেটা সেটা পরাগনালী তৈরি হলে এবং সেই পরাগনালী ভ্রূণস্থলীর অগ্রভাগকে বিদীর্ণ করে ভ্রূণস্থলীর মধ্যে মুক্ত হয়। পরাগনালীর বিদীর্ণ হওয়ার পরে পুং গ্যামেট দুটি ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে এবং নালিকা নিউক্লিয়াসগুলো অবশ্যই বিনষ্ট হয়ে যায়, আগেও শুনেছো, আগেও পড়েছো। এই সময় ভ্রূণস্থলীর মধ্যে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, তার মধ্যে অবশ্যই 3টি প্রতিপাদক কোষ সমষ্টি, তারপরে একটি হচ্ছে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, আর দুটি তার সঙ্গে সহকারী কোষ বা সিনার্জিড, এবং সঙ্গে মাঝখানে ডেফিনিট নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। এরপরে চলে আসো, এই যে যেটা বলছিলাম 3 ভাবে করতে পারে। যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হয় পরোগামী, ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হবে চালাজোগামী, আর ডিম্বত্বক দিয়ে যদি প্রবেশ করে তখন তাকে বলা হবে মেসোগামী, মেসোগামী ঘটলো। এরপরে নেক্সট যে প্রক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে কি না, পুং গ্যামেট দুটি একটি ডিম্বাণুকে নিষিক্ত করে দিয়ে জাইগোট তৈরি করে, যা উস্পর বলা হয়। এবং পরবর্তী পর্যায়ে কি ঘটে না, একটি পুং গ্যামেট উস্পরকে নিষিক্ত করে জাইগোট বা উস্পর তৈরি করে, যা এক প্রকার তোমার প্রজননীয় বা জেনারেটিভ নিষেক বলা হয়। আর অপর পুংজনন কোষটি নির্ণীত নিউক্লিয়াসকে বা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে। এই প্রকার নিষেককে বলা হচ্ছে ভেজিটেটিভ নিষেক। একটা হচ্ছে জেনারেটিভ, এটা হচ্ছে ভেজিটেটিভ। জেনারেটিভ নিষেককে বলা হচ্ছে সিনগ্যামি, আর ভেজিটেটিভ নিষেককে বলা হচ্ছে কি না, অবশ্যই এটাকে বলা হয় তোমার ট্রিপল ফিউশন বা ত্রয়িত মিলন। এবং এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এর তাৎপর্য কি না, এর ফলে 8টি নিউক্লিয়াস দশায় অধিকাংশ গুপ্তবীজী উদ্ভিদে স্ত্রীলিঙ্গধর বা এমব্রায়ো শ্যাকের বৃদ্ধি থেমে যায় এবং নিষেক সম্পন্ন হয়, তারপরে বৃদ্ধিটা ঘটে। নিষেকের ফলে ডিম্বাণু অবশ্যই ভ্রূণে পরিণত হবে, যেটা জাইগোট যেটা পরিণত হলো সেটা ধীরে ধীরে ভ্রূণে পরিণত হবে, এবং বাকি শস্য তৈরি হবে, যেই শস্যটা আবার ওই ভ্রূণকে পুষ্টি প্রদান করবে। এই হচ্ছে তাৎপর্য। নেক্সট, নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, কি না, নিষেক হচ্ছে এক্ষেত্রে একটি পুং গ্যামেটের সঙ্গে একটি স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, আর দ্বিনিষেকের ক্ষেত্রে কি ঘটে না, একটি পুং গ্যামেট ডিম্বাণুকে অপর পুং গ্যামেট নির্ণীত নিউক্লিয়াসকে, মানে দুটো একসঙ্গে ঘটছে, যেটা বললাম সিনগ্যামি এবং ট্রিপল ফিউশন একসঙ্গে ঘটে। নেক্সট হচ্ছে কি না, সংগঠন। নিষেক প্রক্রিয়াটা এটা প্রায় সকল উদ্ভিদ বা প্রাণীদেরই ঘটে, যেখানে যৌনজনন সম্পন্ন হয় সেখানে নিষেক তো ঘটবেই, কিন্তু দ্বিনিষেক কেবলমাত্র গুপ্তবীজী উদ্ভিদে ঘটে। আর নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, কিন্তু দ্বিনিষেকের ফলে জাইগোট তো তৈরি হচ্ছে, সঙ্গে ট্রিপ্লয়েড অবশ্যই শস্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে। নিষেকের সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নিতে হবে। নিষেকের শুক্রাণু এবং তোমার পুংজনন কোষ ও ডিম্বাণু সৃষ্টিকালে তোমার যে মিওসিস প্রক্রিয়া ঘটে সেই সময় ক্রসিং ওভার ঘটে, ফলে শুক্রাণু বা ডিম্বাণুর চরিত্রগত গুণের কিছু বিন্যাস ঘটে, ফলে নতুন
বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে। যৌন জননের ফলে ভিন্ন ভিন্ন বংশগত গুণসম্পন্ন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে, এর ফলে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য এখানে সৃষ্টি হতে পারে। আর জীবের অভিযোজন ক্ষমতা বাড়ে, কিন্তু এই প্রক্রিয়ায়, নিষেক প্রক্রিয়ায় জীবের অভিযোজন ক্ষমতা বাড়ে। অসুবিধা কি রয়েছে? অসুবিধা দুটি রয়েছে। দুটি বিপরীত লিঙ্গের জননাঙ্গের উপস্থিতির তোমার যদি না ঘটে, মানে যদি অভাব দেখা যায়, দুটো পুং গ্যামেট অথবা স্ত্রী গ্যামেটের মধ্যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে, তার মানে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হবে না। অনেক সময় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের জন্য একাধিক বাধা সৃষ্টি হতে পারে, এবং সেই বাধাগুলো তো অলরেডি আগের ক্লাসে আলোচনা করেছি যে কি জন্য যৌন অসাযুজ্যতা দেখতে পাওয়া যায়, সেটা সৃষ্টি হতে পারে, ফলে নিষেক সম্পন্ন হবে না। এই ছিল তোমাদের নিষেক প্রক্রিয়া। এরপরে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো? নেক্সট ক্লাসে পুরো চ্যাপ্টারটা আশা করি শেষ করব, যেখানে ভ্রূণের পরিস্ফুটন থেকে শুরু করে তারপরে কিভাবে, মানে এটা এমব্রায়োজেনেসিস পড়বো, এমব্রায়োজেনেসিসের পরে বীজের গঠন, ফলের গঠন এবং বাকি অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো পরের দিন আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হচ্ছে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন আমাদের যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী আমরা ভিডিও লেসনগুলো আপলোড করব, তোমরা অবশ্যই দেখো এবং আশা করি উপকৃত হবে। থ্যাংক ইউ, গুড নাইট।